শুরুতেই শুনে নিচ্ছে সংবাদ শিরোনাম। শুধু তিস্তা নয়, বাংলাদেশের দুশ্চিন্তার কারণ এখন গঙ্গা চুক্তিও। পানি প্রত্যাহারে নয়াদিল্লির নতুন প্রকল্প বাড়াচ্ছে শঙ্কা। ইরানের সঙ্গে চুক্তির দোরগোড়ায় যুক্তরাষ্ট্র, তবুও কাটছে না সংশয়। এবারে অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশ এবং ভারতের দুই অংশেই কেন্দ্র এবং স্থানীয় সরকার ব্যবস্থায় সাম্প্রতিক সময়ে বেশ কিছু পরিবর্তন এসেছে এবং এই দুই অংশেই এখন প্রধান মনোযোগ দুটি গুরুত্বপূর্ণ নদী ব্যবস্থার দিকে, গঙ্গা এবং তিস্তা। তিস্তার পানি নিয়ে দ্বন্দ্ব তো পুরনোই। কমপক্ষে দুইবার এই নদীর পানি বন্টন চুক্তি হওয়ার কাছাকাছি চলে এসেও ভেস্তে গেছে, আর গঙ্গার জল নিয়ে চলমান চুক্তির মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা। বাংলাদেশে চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আবার অতি সম্প্রতি সময়ে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি, যারা দীর্ঘদিন ধরে তিস্তা চুক্তি না হওয়ার একক দায় দিয়ে আসছে তৃণমূলের মমতা ব্যানার্জির ওপর। আবার এই রাজনৈতিক পরিবর্তন এমন সময় এলো যার মাত্র এক মাস আগে ভারতের কেন্দ্র সরকার নদী খাত ব্যবস্থাপনার একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে, যা হিমালয়ের আন্তঃসীমান্ত নদী নিয়ে কাজ করবে, যার ভেতরে রয়েছে গঙ্গা এবং তিস্তাও। এই প্রকল্পকে নেওয়াই হয়েছে নদী খাতের জলকে টেকসই ব্যবহারে উপযোগী রাখা। এই পরিকল্পনায় কৃষি সহ বিভিন্ন প্রয়োজনে পানি প্রত্যাহারের কথাও বলা আছে। ভারতের এই ধরনের উদ্যোগ বছরের পর বছর ধরে প্রতিবেশী দেশগুলোর জন্য উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। ইতিহাস বলে, ভারত যতবার পানি প্রত্যাহারের চেষ্টা করেছে তা কখনোই ন্যায্যতার ভিত্তিতে হয়নি। তবে তিস্তার চেয়ে বেশি শঙ্কা জাগাচ্ছে গঙ্গা। গঙ্গার জল পুরো বাংলাদেশের, বিশেষত দক্ষিণাঞ্চলের লাইফলাইন, অথচ এখনও নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়নি। বাংলাদেশ চায় শুকনো মৌসুমে 40,000 কিউসেক পানি, যা আগের চুক্তির চেয়ে 5,000 কিউসেক বেশি। আর ভারত চুক্তির শর্ত পরিবর্তন করে ফারাক্কা পরবর্তী প্রবাহের ওপর নির্ভর করে পানি বন্টন করতে চায়। সব মিলিয়ে এখন পানি হয়ে উঠতে পারে এই অঞ্চলের রাজনীতির প্রধান নিয়ামক। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি নিয়ে এগোবেন কিনা তা নিয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক করেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি তিনি। অন্যদিকে ইরানও জানিয়েছে চুক্তিটি এখনো চূড়ান্ত রূপ পায়নি। বৈঠকের আগে ট্রাম্প বলেছিলেন তিনি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান। তবে পরে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে প্রায় 2 ঘন্টার বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এবং প্রকাশ্যে মন্তব্য করার অনুমতি না থাকা ওই কর্মকর্তা বলেন, ট্রাম্প কেবল এমন একটি চুক্তিতেই সই করবেন যেখানে তার বেঁধে দেওয়ার রেডলাইন বজায় থাকবে এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার হ্রাস টানবে। সংবাদ মাধ্যমে আমেরিকা এবং ইরানের মধ্যস্থতাকারীদের মধ্যে একটি খসড়া চুক্তি নিয়ে ঐকমত্যের খবর প্রকাশের পরদিনই এই উচ্চ পর্যায়ের বৈঠকের কথা নিশ্চিত করেন ট্রাম্প। এই চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনার পাশাপাশি বর্তমান ভঙ্গুর যুদ্ধবিরতির মেয়াদ আরও 60 দিন বাড়ানো হতে পারে। বাংলাদেশে জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আইনজীবীর মাধ্যমে চ্যালেঞ্জ করেছেন মানবতা বিরোধী অপরাধের ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি 29 মে শুক্রবার লিখেছেন, শেখ হাসিনাকে আইনি পরামর্শদাতা লন্ডনের ডিউটি স্ট্রিক্ট চেম্বার্সের স্টিভেন পাউলস কেসি গত বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুরকে একটি চিঠি লেখেন। জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে পরিসংখ্যানগত ভুল রয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। গত বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের ওই প্রতিবেদনটি প্রকাশ্যে প্রত্যাহারের দাবিও তোলা হয়েছে সেই চিঠিতে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত সর্বশেষ গ্যাজেট অনুযায়ী 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের সংখ্যা 836 জন। পরে আরও কয়েকজনের নাম সংযোজন এবং বিয়োজন করা হয়েছে। তবে গত বছর ফেব্রুয়ারিতে হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড অ্যাবিউজেস রিলেটেড টু দ্য প্রোটেস্ট অফ জুলাই অ্যান্ড আগস্ট 2024 ইন বাংলাদেশ শীর্ষক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তদন্ত প্রতিবেদনে সহিংসতায় 1400 জনের মতো নিহতের কথা বলা হয়েছে। এই চিঠির গুরুত্ব এই কারণেই, বাংলাদেশের আদালতে ফাঁসির রায় হয়ে গেলেও শেখ হাসিনাকে কখনোই আইনি লড়াইয়ে নামতে দেখা যায়নি। এমনকি নিহতের সংখ্যা নিয়েও তার তরফে কিছু বলতে দেখা যায়নি। এই প্রথমবারের মতো তার আইনি টিমকে কোনো আইনি কার্যক্রমে অংশ নিতে দেখা গেল। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু সদস্যের হাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তৎকালীন প্রেসিডেন্ট এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। এই ঘটনা নিয়ে বাঙালিয়ানার বিশেষ প্রতিবেদন দেখতে ক্লিক করুন আই বাটনে। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্যের সংবাদ। সাভারের চামড়া শিল্প নগরীতে কোরবানির পশুর চামড়াবাহী 1683টি ট্রাক প্রবেশ করেছে। ঈদের দিন বিকেল থেকে শুক্রবার রাত 10টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন এলাকা সহ দূর দূরান্ত থেকে চামড়া নিয়ে এসব ট্রাক ট্যানারিতে আসার তথ্য দেন বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহরাজুল মাইয়ান। তিনি বলেন, সার্বক্ষণিক সবকিছু দেখভাল করা হচ্ছে, নিরাপত্তা বাড়ানো সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, যত চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোতে এসেছে সেগুলোর মধ্যে গরু এবং মহিষের চামড়া 5,06,704টি এবং ছাগল এবং ভেড়ার চামড়া 16,136টি। এবারে শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। ভিয়েতনামের হুং ইয়েন প্রদেশে ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক সংস্থা ট্রাম্প অর্গানাইজেশন এবং স্থানীয় সহযোগীদের একটি মেগা প্রকল্পের জন্য ভেঙে ফেলা হচ্ছে প্রাচীন একটি সমাধিক্ষেত্র। প্রায় $1.5 বিলিয়ন এই প্রকল্পে তৈরি হবে একটি বিলাসবহুল গলফ মাঠ এবং আবাসন। আর এই জায়গা করে দিতেই কয়েক দশকের পুরনো সমাধি ঘুরে পূর্বপুরুষদের দেহাবশেষ বের করতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকেরা। 990 হেক্টরের এই উর্বর জমিতে 5 তারকা হোটেল এবং অতি বিলাসবহুল ভিলা তৈরি করার কথা রয়েছে। মূলত শুল্ক নীতি এবং দ্বিপাক্ষিক বাণিজ্যে মার্কিন প্রশাসনকে সন্তুষ্ট করতেই ভিয়েতনাম সরকার তড়িঘড়ি করে এই প্রকল্পের অনুমোদন দেয়। তবে জমি অধিগ্রহণ এবং উচ্ছেদের এই প্রক্রিয়ায় 4000-এর বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হতে চলেছে। বাঙালিয়ানা সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।